পাকিস্তানকে ভেঙে বাংলাদেশের জন্ম দিতে কন্ডোম ব্যবহার করেছিল ভারতীয় সেনাবাহিনী। আগে হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 1971-এর যুদ্ধে কন্ডোমই জিতিয়ে দিয়েছিল ভারতকে। কি ছিল ভারতের কন্ডোম স্ট্র্যাটেজি? 1971-এর যুদ্ধে কন্ডোম কিভাবে পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে যুদ্ধে জয় এনে দিয়েছিল, সেই মজার কাহিনীটাই আজ শোনাবো আপনাদের। সালটা 1947, সদ্য স্বাধীনতা পেয়েছে ভারত। ব্রিটিশরা ভারত ছাড়ার আগে কৌশলে ভারতের থেকে আলাদা করে দেয় পাকিস্তানকে। সেই সময় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ মিলে ছিল অখণ্ড বাংলা। সেই বাংলার পশ্চিম দিকের মানুষেরা ভারতের সঙ্গেই থাকতে চান। পরে তার নাম হয় পশ্চিম বাংলা। অন্যদিকে পূর্ববঙ্গ জুড়ে যায় পাকিস্তানের সঙ্গে। কিন্তু এই পূর্ববঙ্গের মানুষেরা যে আশা নিয়ে পাকিস্তানের হাত ধরেছিল, তেমনটা তো হলোই না। ঘটে গেল এই ঠিক উল্টোটা, যা তারা কল্পনাও করতে পারেনি। দেশভাগের পর এই দুই দেশের মাটিতেই চলছে হিন্দু মুসলমান দাঙ্গা, খুনোখুনি, লুটপাট। পূর্ববঙ্গে থাকা বাঙালি মুসলিমদের অবহেলা করতে শুরু করে পশ্চিম পাকিস্তান। রাজনীতি, মিলিটারি থেকে সরকারি সব ধরনের ক্ষমতা তখন পশ্চিম পাকিস্তানের হাতে। তার উপর আবার 1948 সালে মোহাম্মদ আলী জিন্নাহ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণা করে দেয়। বাংলা ভাষাকে বাঁচানোর জন্য তখন পথে নামে পূর্ব পাকিস্তান। দিকে দিকে শুরু হয় আন্দোলন। 4 বছর আন্দোলন চলার পর 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের প্রতিবাদ জানাতে গিয়ে পুলিশের গুলিতে মৃত্যু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5 ছাত্রের। আজও এই দিনটিকে বাংলাদেশ ভাষা শহীদ দিবস হিসেবে পালন করে। চাপের মুখে পড়ে বাংলা ভাষাকেও স্টেট ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হল পাকিস্তান সরকার। এরপর যা যা ঘটল তার স্বপ্নেও ভাবতে পারেনি পশ্চিম পাকিস্তান। দিন দিন পূর্ববঙ্গের প্রতি পাকিস্তানের অবহেলায় তখন পূর্ববঙ্গের মানুষের মধ্যে বিক্ষোভের আগুন ছড়াচ্ছে। দেশের এই অংশের উন্নতির জন্য বিন্দু মাত্র মাথা ব্যথা ছিল না পাক সরকারের। জাতীয় বাজেটের 70% খরচ হতো তখন পশ্চিম পাকিস্তানের উন্নতির জন্য, অথচ এই বাজেটের 62% আসত পূর্ববঙ্গ থেকে। এর ফলে পূর্ববঙ্গের তুলনায় পশ্চিম পাকিস্তানের দ্বিগুণ গতিতে উন্নতি হচ্ছিল। পূর্ববঙ্গের এই পরিস্থিতি দেখে তখন এগিয়ে এলেন শেখ মুজিবুর রহমান। একটি স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার দাবি তুলে পাক সরকারের দ্বারস্থ হলেন তিনি। মুজিবুর রহমান সহ পূর্ববঙ্গের বেশ কিছু নেতাকে দেশদ্রোহী ঘোষণা করে গ্রেফতার করা হলো। যদিও শেষ পর্যন্ত পূর্ববঙ্গের মানুষের প্রবল বিদ্রোহের মুখে পড়ে মুজিবুর রহমানকে মুক্তি দিতে বাধ্য হল পাক সরকার। এর পরের বছরই এমন এক ঘটনা ঘটল যা পাকিস্তানের ভবিষ্যৎ বদলে দিল। সালটা 1970। ওই বছরই পাকিস্তানে প্রথম ভোট হলো। ভোটের ফলাফল দেখে চোখ কপালে উঠল পাক সরকারের। 317টি সিটের মধ্যে 167টি আসন জিতে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তখন সরকার গড়ার পথে আওয়ামী লীগ। কিন্তু পূর্ববঙ্গের আওয়ামী লীগের এই উত্থান মোটেই মানতে পারল না পাকিস্তান। তাই কৌশলে এই ভোটকেই বাতিল ঘোষণা করা হলো। এতে উল্টে পাকিস্তানের প্রতি পূর্ববঙ্গের মানুষদের ক্ষোভ বেড়ে গেল। উঠল নতুন দেশের দাবি, যার নাম হবে বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে আনতে গড়ে উঠল মুক্তিবাহিনী। মুক্তিবাহিনীকে ঠেকাতে শান্তিবাহিনী নামে সেনা পাঠালো পাকিস্তান। সেখানকার মানুষের উপর চরম অত্যাচার শুরু করল পাকিস্তানি সেনা। এরপর এলো সেই কালো দিন, 25শে মার্চ 1971। অত্যাচারের সব মাত্রা ছাড়িয়ে গেল। শুরু হলো অপারেশন সার্চ লাইট। পাক সেনা মুক্তিযোদ্ধাদের খোঁজে খোঁজে খুন করতে শুরু করলো। 8 মাস ধরে চলল গণহত্যা। সেই সঙ্গে চলল মহিলা এবং শিশুদের উপর দেদার জন্য নির্যাতন। অন্তত 30 লক্ষ বাঙালি খুন হলো পাকিস্তানি সেনার হাতে। কোটি কোটি বাঙালির এমন দুর্দশা তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও মেনে নিতে পারেননি। তাই তিনি এমন পদক্ষেপ দিলেন যা সারা বিশ্ব আজীবন মনে রাখবে। 10ই এপ্রিল 1971 কলকাতার মাটিতে দাঁড়িয়ে শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের প্রেসিডেন্ট ঘোষণা করল পিপল রিপাবলিক অফ বাংলাদেশ গভর্নমেন্ট। এদিকে পূর্ববঙ্গ থেকে আসা লক্ষ লক্ষ শরণার্থী ও তাদের উপর পাকিস্তানি সেনাবাহিনীর অবিরাম অত্যাচার দেখে আর চুপ করে থাকতে পারলেন না ইন্দিরা গান্ধী। তিনি ঘোষণা করেন ভারত পূর্ববঙ্গের মুক্তিযোদ্ধাদের সাহায্য করবে নতুন রাষ্ট্র গড়তে। তার জন্য সরাসরি পাকিস্তানের সঙ্গে যুদ্ধে নামতে প্রস্তুত ভারত। চিফ অফ আর্মি স্টাফ শ্যাম মানিকশোর নেতৃত্বে মুক্তিবাহিনীকে যুদ্ধের প্রশিক্ষণ দিল ভারতীয় সেনা। দেখতে দেখতে চলে এলো ডিসেম্বরের 3 তারিখ। ওই দিন ভারতের বিরুদ্ধে অপারেশন চেঙ্গিস লঞ্চ করে সরাসরি যুদ্ধ ঘোষণা করে পাকিস্তান। কন্ডোমকে কাজে লাগিয়ে কিভাবে যুদ্ধ জিতল ভারত, সেই গল্পই বলবো এবার। 3রা ডিসেম্বর 1971
ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ওই দিনই সন্ধ্যায় রেডিও মারফত দেশবাসীকে জানালেন আসন্ন যুদ্ধের খবর। 2 দিনের মধ্যেই ভারতীয় বায়ুসেনা পাকিস্তান এবং পূর্ববঙ্গে পাকিস্তানের একাধিক সেনা ঘাঁটি ধ্বংস করে দেয়। এর ফলে দুর্বল হয়ে পড়ে পাকিস্তান। একদিকে ভারতীয় বায়ুসেনা যখন একের পর এক পাকিস্তানি এয়ারবেস ওড়াচ্ছে, অন্যদিকে ভারতের নৌসেনাও তখন পাকিস্তানকে জব্দ করতে নতুন কৌশল আঁটছে। ভারতীয় নৌসেনার টার্গেট তখন ছিল পাকিস্তানের করাচি বন্দর। করাচি বন্দরকে টার্গেট করে ভারতীয় নৌসেনা চালু করে অপারেশন ট্রাইডেন্ট। এই মিশন ভারতীয় নেভি অফিসাররা তখন গোপনে বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের যুদ্ধের প্রশিক্ষণ দিতেন, কিভাবে সমুদ্রের তল দিয়ে লুকিয়ে কয়েক কিলোমিটার সাঁতরে পাকিস্তানি জাহাজের কাছে পৌঁছে গিয়ে বিস্ফোরণ ঘটানো যায়। তবে মুখে বলা সহজ হলেও এই কাজ করা এত সহজ ছিল না। এই কাজের জন্য লিম্পেক মাইন নামের এক রকমের ম্যাগনেটিক বিস্ফোরকের প্রয়োজন ছিল। এই লিম্পেক মাইনের ক্ষমতা এতটাই যে একটি বড় জাহাজের গায়ে যদি 3-4টে মাইন জুড়ে দেওয়া যায় তাহলে বিস্ফোরণে গোটা জাহাজ উড়িয়ে দেওয়া সম্ভব। তবে এর ব্যবহারে বেশ কিছু অসুবিধাও ছিল। এই মাইন জলের সংস্পর্শে আসার 30 মিনিটের মধ্যেই বিস্ফোরণ ঘটে। এদিকে জল পেরিয়ে জাহাজের কাছাকাছি পৌঁছতেই অন্তত 8 থেকে 10 কিলোমিটার পথ পাড়ি দিতে হয় সাঁতরে। কাজেই বড় সম্ভাবনা থাকে জাহাজের কাছে পৌঁছানোর আগেই মাইন ফেটে বিস্ফোরণ ঘটে যাওয়ার। কিন্তু ভারতীয় সেনা বুদ্ধির জোরে সেই সমস্যাও সমাধান করে ফেলল, শুধু ব্যবহার করে। কিভাবে? লিম্পিক মাইনকে সুরক্ষিতভাবে জলের তলায় দীর্ঘ পথ পাড়ি দিয়ে জাহাজের কাছাকাছি পৌঁছে দিতে তখন ব্যবহার করা হলো কন্ডোমের মধ্যে মাইনের সলিউবেল প্ল্যাগ ভরে মাইলের পর মাইল পেরিয়ে বাংলাদেশের কয়েকজন ট্রেনিংপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রাতের অন্ধকারে পৌঁছে গেলেন পাকিস্তানি জাহাজের কাছে। তারপর কন্ডোমের আবরণ খুলে জাহাজের তলায় মাইন লাগিয়ে তারা ফিরে এলেন নির্বিঘ্নে। 30 মিনিট পরই একের পর এক বিস্ফোরণ। একই দিনে পাকিস্তান নেভির উপর 14-15টি বিস্ফোরণ ঘটিয়ে তাদের সব জাহাজ এবং সেই সঙ্গে রসদ নষ্ট করে দেয় মুক্তিযোদ্ধারা, যাদের নেপথ্যে ছিল ভারতীয় নৌবাহিনী। ভারতের কাছে কিছুতেই এঁটে উঠতে না পেরে শেষ পর্যন্ত আমেরিকা, ইংল্যান্ড এবং চীনের শরণাপন্ন হয় পাকিস্তান। পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করতে আমেরিকা, ইংল্যান্ড এবং চীনও ভারতের উপর চাপ বাড়াতে থাকে যাতে ভারত বাংলাদেশ থেকে তাদের সেনা সরিয়ে নেয়। কিন্তু সেই মুহূর্তে ভারতের পাশে এসে দাঁড়ায় সোভিয়েত ইউনিয়ন। তাই যখন পাকিস্তানের হয়ে যুদ্ধ লড়তে ব্রিটিশ এবং আমেরিকান যুদ্ধজাহাজ বঙ্গোপসাগরে প্রবেশের চেষ্টা করে, বঙ্গোপসাগরের বুকে সোভিয়েত ইউনিয়নের নিউক্লিয়ার মিসাইল ভরা যুদ্ধজাহাজ দেখে রণে ভঙ্গ দিতে বাধ্য হয় আমেরিকা ও ব্রিটেন। বাংলাদেশকে পাকিস্তানের হাত থেকে মুক্ত করতে গেলে রাজধানী ঢাকা জয় করতে হতো ভারতকে। কিন্তু পাকিস্তানি সেনাকে টপকে সেখানে পৌঁছানো ভারতের পক্ষে সহজ ছিল না। আকাশপথে এবং প্যারাট্রুপিং করে বহু ভারতীয় সেনাকে ঢাকার আশেপাশে নিয়ে যাওয়া হয়। আবার পাকিস্তানি সেনার মনোবল ভাঙতে ভারতীয় সেনার আদলে পাটের তৈরি বহু ডামিও রাখা হয় ওই জায়গায়। এসব দেখে পাকিস্তানি সেনা ঢাকা থেকেও পিছু হটতে বাধ্য হয়। তখন আর ভারতের কাছে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো পথ খোলা ছিল না পাকিস্তানের। ইন্দিরা গান্ধীও বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে দেন। 14 ডিসেম্বরের মধ্যে ভারতীয় সেনা পুরো ঢাকা শহরকে ঘিরে ফেলে। এরপর ভারত পাকিস্তানকে আত্মসমর্পণের প্রস্তাব দেয়। একদিকে ভারতীয় সেনা ঢাকা দখল করেছে, অন্যদিকে নৌসেনা জলপথে পাকিস্তানের পথ আটকে দাঁড়িয়ে। এই অবস্থায় শ্যাম মানেকশ পাকিস্তানের আর্মি কমান্ডার জেনারেল নিয়াজির কাছে নিঃশর্ত আত্মসমর্পণের দাবি রাখেন। বেশ কয়েক ঘন্টা আলোচনা চলার পর অবশেষে আত্মসমর্পণ করে চুক্তিতে সই করেন নিয়াজি। ওই দিনই ঢাকার রামনা রেসকোর্সে পাকিস্তান আর্মির সারেন্ডার সেরেমনি হয়। তার আগে পাকিস্তানি সেনা ভারতীয় সেনাকে গার্ড অফ অনার দেয়। নিয়াজি আত্মসমর্পণ চুক্তিতে সই করার পর অফিসিয়ালি যুদ্ধে ইতি টানেন। আর এইভাবেই 93,000 পাকিস্তানি সেনা ভারতের সামনে মাথা নত করে আত্মসমর্পণ করে। ভারত এবং পাকিস্তানের 12 দিনের যুদ্ধ শেষ হয় এবং ভারতের হাতেই জন্ম নেয় নতুন দেশ বাংলাদেশ। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টে জানান। আর এই রকম ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন।